আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ইপ্লাস টিভি রাতের সংবাদ। খবর আছি আমি হীরা। ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ নিয়ে উপদেষ্টা বৃন্দগণের সাক্ষাৎ। ১ মার্চ বিমা দিবস উপলক্ষে বিমা কোম্পানিগুলোর সাক্ষাৎ দিলেন ইপ্লাস টিভি। কাপ্তাই রোড কাজিরহাট বাজারের পরিস্থিতি নিয়ে বিক্রেতাদের মতামত। বাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কথা বললেন। মুনতাহা গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৮ মার্চ ২০২১ ইকবাল হোসেন জয় তার মা মরহুমা আসমা খাতুনের নামে ক্রিকেট টুর্নামেন্ট। বিদ্যুৎ স্পৃষ্ট ইসরাত জাহান জেনির ক্ষয়ক্ষতি পূরণের দাবি। হিন্দুদের শ্রী শ্রী শিবযাত্রীর চতুর্দশপদী পূজা। ২৭ ফাল্গুন ১২ মার্চ মনসা মাজারের ওরস। এখন শুনবেন বিস্তারিত। ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসের এক অনন্য দিন। এই দিনে লাখো লাখো মানুষের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এই নিয়ে ইপ্লাস টিভির সাথে সাক্ষাৎ দিলেন ইপ্লাস টিভির উপদেষ্টাবৃন্দগণ। আপনার বলুন কিছু করণীয় কি আছে বলুন। ৭ই মার্চের কথাবাদী বলতে হয় আমার। প্রথমে বলতে হবে বাংলার মহানায়ক মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে হবে। উনি যে ৭ই মার্চে যে বক্তব্য রেখেছিলেন, ওনার আদর্শ, উনি বলেছেন বাঙালি মানুষের অধিকার নিয়ে। উনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি এটাও বলেছেন এই ভাষণে যে বাঙালি আমাকে সে অধিকার দেয় নাই। উনি বাঙালির অধিকার নিয়ে কাজ করেছেন। উনি সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন। ওনার বক্তব্যে মানুষের যেরকম হাহাকার, মানুষ যেমন প্রণতা পেয়েছিলেন ওনার বক্তব্যে, যে ৭ কোটি মানুষের একসাথে করে ফেলেছিলেন ওনার বক্তব্যে। ওনার মতো নেতা অতীতে ছিল না, বর্তমানে হবে কিনা আমার জানা নাই। ওনার মতো দেশপ্রেম আর কারো ছিল না, এখনও নাই। উনি হচ্ছেন বাঙালি জাতির অহংকার। ওনাকে নিয়ে আমি ছোটো একটা সর লিখেছিলাম। সেই ভাষণটা শুনে আজকে বলতেছি। আমি এটা লিখেছিলাম মনে হয় ২০০০ লিপিবদ্ধ আছে আমার। ধন্যবাদ মুজিব তোমায়, সত্যই তুমি ধন্য। বাঙালি ভাষা বাঙালি পেয়েছে মুজিব তোমার জন্য। তোমার কণ্ঠে লুকিয়ে থাকে বাংলার হাহাকার, সত্যই তুমি মহান নেতা বাংলার অহংকার। এটা আমার লেখা। কারণ ওনার বক্তব্যে যেটা আমি দেখি শুনি, এটা মাথায় আসে। উনি কোনো সময় বাঙালির কাছে এটাও বলেছেন, উনি তোমাদের যদি আমার খারাপ লাগে বলে দিই, আমি চলে যাব। উনি হচ্ছেন একজন মহান নেতা। ওনার সাথে কারো তুলনা হয় না। নেতার মধ্যে আমার জানা মতে ওনার আদর্শে আমি চলার চেষ্টা করি, কিন্তু ওনার আদর্শের মতো কেউ হতে পারবে আমার মনে হয় না। সমগ্র বাঙালি জাতি একত্রিত হয়ে ওনার সাথে ঝাঁপিয়ে পড়েছিলেন। উনি পারেন, ওনার সে ক্ষমতা আছে। ওনার অন্তর থেকে যে কথা বেশি উঠে, মানুষ সেটা বাঙালি মানুষ, বাঙালি সাধারণ মানুষ দেখতে পেয়েছিল ওনার কাছে। এটা সেই জন্য ওনার এক কথায় সমস্ত বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল হানাদার বাহিনীর বিরুদ্ধে। ওনার মতো নেতা আর হবে না, হতে পারেও না। আজকে ৭ই মার্চের যে উদ্যোগ, আজকে সকাল থেকে কর্মসূচি কি ছিল আপনার? আসসালামু আলাইকুম। যে ৭ই মার্চের ঐতিহাসিক জীবনে আপনার মতামতটা একটু বলুন। আসসালামু আলাইকুম। আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ব্যাপারে একটু বলতে চাচ্ছি। এই স্পিচটা অ্যাকচুয়ালি আমাদের সমগ্র জাতির জন্য, এটা পুরা বিশ্বের জন্য একটা মাইল ফলক। কারণ বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে এই স্পিচ আমাদের জাতিকে একত্রিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বহন করে। এই স্পিচের মাধ্যমে, এই ৭ই মার্চের ভাষণের মাধ্যমে আমাদের জাতি বিক্ষিপ্তভাবে ছিল, তারা একত্রিত হয়ে পরবর্তীতে স্বাধীনতার জন্য লড়াই করার জন্য একত্রে
একত্রিত হয়। একমাত্র এই ভাষণের দ্বারাই বাঙালিরা একত্রিত হয়েছে। যদি ওই ভাষণ বঙ্গবন্ধু না দিত তাহলে অ্যাকচুয়ালি আমরা এই স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধও করতাম না, যুদ্ধ হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা আজীবন পাকিস্তানের অধীনে পরাধীন হিসেবে আমাদেরকে এই গ্লানি নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হতো। আমরা যে স্বাধীনতার ঘোষণা যেভাবে দিয়েছে, যে কারণে দিয়েছে, সেটাকে আমরা মাথায় রেখে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম। যে বঙ্গবন্ধু 7 মার্চের নিয়ে আপনার মতামতটা জানান। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন 1971 সালে 7 মার্চ শরৎ উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অগ্নিজোড়া দিনে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর এই আহ্বানে সমগ্র বাঙালি জাতি সেদিন একাত্ম প্রকাশ করেছিল এবং এই স্বাধীনতার ঘোষণা 7 মার্চে দিয়ে দিয়েছিল বঙ্গবন্ধু। জাতিকে অবগতি করার উচিত যে বঙ্গবন্ধু হত্যায় কারা কারা জড়িত ছিল। আমি আজকে এই 7 মার্চের ঐতিহাসিক দিনে জননেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সুযোগ্য রাষ্ট্রপ্রধান এবং আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাবো, আপনি জাতীয় সংসদে একটা বিল এনে এই বিল পাস করে মরণোত্তর এই জাতীয় বেঈমানদেরকে বিচার করে যাদের সামনে তাদের কলঙ্কিত উন্মোচিত করা হোক। এই উদ্যত্ত আহ্বান জানিয়ে 7 মার্চের আজকের এই ঐতিহাসিক দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি এই 7 মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার শত সেলুট জানাই। আসসালামু আলাইকুম। যে 7 মার্চ নিয়ে প্রতিরক্ষা উপদেষ্টারা দিচ্ছে, এই ব্যাপারে আপনার মতামতটা বলেন। 7 মার্চে 7 মার্চ ঐতিহাসিক 7 মার্চ, এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা জাগরণের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এই ভাষণকে পরবর্তীতে এই ভাষণের প্রেরণায় আজ আমাদের দেশ, আমি বলতে গেলে এটা স্বাধীন হয়েছিল। আসলে এখানে 7 মার্চকে ঘিরে এখনও আজকে দীর্ঘ এত বছর পরেও আমরা এই 7 মার্চকে অনেক স্মরণ করি। কবির ভাষায় যে সব মঞ্চ তৈরি, কখন আসবে কবি, কখন কবিতা শোনাবে, অতঃপর কবি মঞ্চে আসলেন, এসে শোনালেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই কথাটাই আমার সবচেয়ে বেশি মনে পড়ে। মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ জুড়ে যথাযথভাবে জাতীয় বীমা দিবস পালিত হলো। এই দিনটির স্মরণে বীমা কোম্পানিগুলো তাদের বিভিন্ন মতামত জানালেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে মেজর মান্নান স্যার। বীমা আসলে অনেক একটা ভালো পেশা। এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের একটা নিজস্ব কর্ম ছিল, এজন্য এটাকে আমরা অনেকটা শ্রদ্ধা জানাই। আমরা আশা করি বাংলাদেশের সকল মানুষ যদি বীমাতে আগ্রহী হয়, বাংলাদেশ আর্থিকভাবে এবং সব দিক দিয়েও অনেক উন্নত লাভ করবে। বিমাটা যে প্রাথমিক যারা বিমাটা করলে কতটুকু উপকারিত হবে বা কতটুকু? বিমা তো আসলে লাইফ রিস্কের জন্য, যেটা আউটকান্ট্রিতে হয়, আমাদের দেশে এটা নিয়ে অনেক পিছিয়ে আছে। যদি আমাদের দেশেও যদি আউটকান্ট্রি জনগণের মতো এটা নিয়ে আগ্রহী থাকে, তাহলে নিজের জীবনটা লাইফ। অনেকের অভিযোগ যে বিমার মধ্যে অনেক প্রতারিত হয়, এটার ব্যাপারে আপনি একটু মনে করেন? আসলে এটা তো প্রত্যেকটা পেশায় আছে প্রতারিত, কিছু কুলাঙ্গার থাকে। আমাদের পেশায় কিছু কুলাঙ্গার আছে এরকম, তাহলে একজনের জন্য তো আমরা সবাইকে বদনাম করতে পারি।
বর্তমানে বিমা নিয়ে মানুষ অনেকে মুখ ঘুরে রাখছে, এই ব্যাপারে আপনার মতামতটা বলবেন। আসলে বিমা হলো যে একটি চুক্তি, বিমাটা আপনার চুক্তি অনুযায়ী চালাতে হবে। আপনার বিমাটা আপনার বকেয়া রাখা যাবে না, বকেয়া থাকলে বিমাটা আপনার ল্যাপস হয়ে যায়, ল্যাপস হলে আপনার দাবি পায় না। আর বিমাটা যদি চালু থাকলে এক কিস্তি দেওয়ার পরেও গ্রাহকের টাকা পায়। এক কিস্তি মনে করে সাপোজ 1,000 টাকা দেওয়ার পরেও যদি গ্রাহক মারা যায় উনি প্রায় 1,20,000 টাকা পায়। কিন্তু মানুষের যে বিমাটা একটা সুন্দর একটা নিরাপদ পেশা, নিরাপদ একটা স্থান, মায়ের কুটলে যেন শিশু নিরাপদ, বিমাটাও সেরকম নিরাপদ একটা জিনিস। এখানে কিছু লোকের দ্বারা কলঙ্কিত হয়েছে, কিছু কলঙ্কিত হয়েছে। এই কলঙ্কিত যারা করছে এদের জন্য বর্তমানে এখন মাঠ কর্মীরা যে মাঠে যায়, কিন্তু মাঠ কর্মীদের কিছু আমার ওই সাক্ষাৎকারে বলা হয়েছে এরা মার্কেটে মাঠে গেলে এদেরকে অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে অনেক কিছু মনে করে। আসলে এখন আমাদের এখন ডিজিটালাইজড, আমরা এখন অ্যাপসে আমরা এখন মোবাইলে সবগুলো তথ্য দিতে পারি। অ্যাপসে আমাদের কোনো অ্যাপসে আমরা মনে করেন একটা অ্যাকাউন্ট আছে, আমি সাথে সাথে আপনার টাকা জমা হয়েছে আমি অ্যাপসে দেখাতে পারবো। বর্তমান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি অ্যাপিড হিসেবে আছি। হ্যাঁ, বর্তমানে যে এই বিমার কার্যক্রমটা কেমন চলছে, কী অবস্থা চলছে? আসলে বর্তমান বিমার কার্যক্রম যেটা হচ্ছে, প্রথমে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি। বর্তমানে বিমার যে অবস্থা, এটা হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিমার যে কার্যক্রম বর্তমানে চালু করছে ডিজিটাল বাংলাদেশে। আগেকার দিনে মানুষ বিমা সম্বন্ধে বুঝতো কি বিমার টাকা নিতে গিয়ে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কিন্তু বর্তমানে বিমার যে পরিস্থিতি, আলহামদুলিল্লাহ বিমার টাকা অতি দ্রুত প্রেরণ করতে পারছি ডিজিটাল যুগে। আর বিমার টাকা নিতে এখন মানুষ আগের মতো হিমশিম খেতে হচ্ছে না, বিমার টাকা অতি দ্রুত পেয়ে যাচ্ছে। আপনারা বিমার কাছে আসুন, বিমার সেবা নিন। বিমার মূল চালিকা শক্তি হচ্ছে সঞ্চয় আর জীবনের নিরাপত্তা। হ্যাঁ, বর্তমানে আপনাদের বিমা দিবস উপলক্ষে আপনাদের মতামতটা বলুন। প্লাস টিভিকে আসলে রূপাই লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে আমরা একটা সেবার মানের দিক দিয়ে মোটামুটি দৃষ্টান্ত স্থাপন করে আসতেছি। বিগত বছরের তুলনায় অর্থাৎ হাঁটি পা করে রূপাই লাইফ ইন্স্যুরেন্স এখন কাজ করে যাচ্ছে। তো রূপাই লাইফের আপনার সেবার মানের দিক দিয়ে আপনি যেমন ধরেন গ্রাহক অনলাইন ভিত্তিক সমস্ত সেবা পাচ্ছে এবং অনলাইনের মাধ্যমে তাদের কার্যক্রমটা পরিচালনা করতে পারতেছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমেও তাদের বা বিভিন্ন বিকাশ, রকেট বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তাদের টাকা পে করতে পারতেছে, যার কারণে হয়তো বর্তমানে অর্থাৎ ইন্স্যুরেন্সের ব্যবসা কার্যক্রমটা কিন্তু গতিশীল। তার মধ্যে অর্থাৎ কিছুটা যারা বীমা কর্মী আছি হয়তো তারা একটু পিছনে, তাদেরকে যদি সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা বা বিভিন্নভাবে তাদের কাছে তাদের প্রণোদনা বা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করা হয়, তাইলে আমি মনে করি বিমা খাতটা অনেক দূরে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মধ্যে বিমা খাত একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বিমা দিবস উপলক্ষে আপনার বক্তব্যটা বলুন। বর্তমান বিমা দিবস উপলক্ষে আসলে আমরা ইন্স্যুরেন্স তো বাংলাদেশের স্বাধীনতার আগে পরে ছিল, এখন বেসিক্যালি গত বছর থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 মার্চকে বিমা দিবস হিসেবে ঘোষণা করেছে। কারণ ওই দিনে 1960 সালে ওই 1 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছে। উনি ইন্স্যুরেন্সের সুবাদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিমা ইন্স্যুরেন্সে কাজ করছে এবং বিভিন্নভাবে উনি নিজেকে অর্গানাইজ করছে। তো সেই হিসেবে 1 মার্চকে বিমা দিবস এবং সারা ওয়ার্ল্ডের অনেক মনীষীরা ইন্স্যুরেন্সে কাজ করছে। তো সেই হিসেবে আমরা ইন্স্যুরেন্স ক্যারিয়ার হিসেবে কাজ করি হিসেবে নিজেকে প্রাউড ফিল করি এবং বাংলাদেশে ফাইন্যান্স খাতে 2টা সেক্টর, ব্যাংক এবং ইন্স্যুরেন্স, এই 2টা সেক্টরকে নিয়ে এই 2টা সেক্টরে যে কোনো দেশের ব্যাকবোন আমরা বলি। তো সেই হিসেবে আমরা গর্ববোধ করি যে কোনো ব্যাংক দিবস নাই,
কিন্তু আমরা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অর্গানাইজার হিসেবে বিমা দিবস একটা পেয়েছি, সেই হিসেবে আমরা গর্ববোধ করি। কাপ্তাই রোডে কাজের হাট বাজারের মূল্য পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করলেন ইপ্লাস টিভি। আসসালামু আলাইকুম, আপনার নাম? সালাম। আপনার নাম? মোহাম্মদ আব্দুল করিম। আপনার ফার্মের নাম, প্রতিষ্ঠানের নাম? মহড়া বাণিজ্য এলাকা। মহড়া বাণিজ্য এলাকা। তো বর্তমানে আপনার এখানে আলুর বর্তমানে কেমন চাহিদা, আবার কেমন পরিস্থিতি? আলু এখন 12.5 পৌনে 13। জি। জয়পুরহাটে। জি। মুন্সিগঞ্জেরটা 12 থেকে 12.5। 12.5। এইরকম কি রমজান পর্যন্ত দাম থাকবে না আর বাড়তে পারে, কি মনে হয় আপনার? রমজান আস্তে আস্তে ওই যে স্টোরে যদি ঢুকে, হ্যাঁ, তাহলে কিছু কিছু বাড়তে পারে। স্টোর ছাড়া তো রাখা সম্ভব না। না, এমনি আপনাদের এখানে তো রাখা সম্ভব না, আপনারা জাস্ট আনেন, সেল করে ফেলেন। না, আনে বেচে যে সময় যে বাজার। 2150 টাকা করে কেজি কত পড়ে এটা? 43 টাকা। এটা কোন চাউলটা একটু দেখাতে পারবেন? এখন বর্তমানে 2150 টাকা। 2150 টাকা হলে কেজি কত পড়তেছে? 43 টাকা। এটা খুচরা হিসেবে 45 টাকা বিক্রি করতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার নাম? বর্তমানে কলার যে এখন বর্তমান গরমের মধ্যে কলার যে কেমন মনে হচ্ছে আপনার? কলাটা কেমন কালেকশন করতেছেন? ইনশাল্লাহ মোটামুটি এখন ভালো। হ্যাঁ, কলাটার সেল কেমন হচ্ছে? আগে চেয়ে মনে করেন আমাদের শীতকালে হচ্ছে আপনাদের ডাল সিজন ছিল, এখন আমরা মোটামুটি এখন গরম ঢুকছে, মোটামুটি ব্যবসার দিকে একটু ভালো। এখন যে কলাগুলো আনছে আপনার গাছের পাকনা কলা, যে এখানে কোনো ফর্মিল টর্মিল দা এরকম কোনো কলা না, ফ্রেশ জানি বলি। আমার কথা আমার থেকে বলতে হবে, আমি অন্যজনের কথা বলে কোনো লাভ না, ঠিক আছে? আমারটা আমি ব্যক্তিগত বলতে পারবো যেটা আমি সঠিক। আমাদের কাছে কোনো ফরেনার জাতি কোনো এরকম কিছু নাই, এটা সব কিছু আছে পাহাড়ি জাতির জিনিস। এখানে আপনারা মনে করেন অনেকে কলা স্প্রে করে পাকায়, অনেকে রং মিক্সার করে কলা পাকায়, ঠিক আছে? আমাদের কাছে আমি নিশ্চিত যে আমার কাছে কোনো এরকম কিছু নাই। বর্তমানে আলুর বাজার কত আছে এখন? আলুর বাজার দাদা বর্তমানে 14 টাকা থেকে 14 টাকা 13.5 টাকা। 13.5 টাকা 14 টাকা এইভাবে চলতেছে। যে সামনে রমজান আসতেছে, এই রমজান উপলক্ষে যে নিত্য প্রয়োজনীয় যেগুলো আপনাদের এখানে আছে, ডাল জলা এগুলোর কি যে দাম, বর্জ্য মূল্যের দাম আর কি কোনো সীমিত কোনো কিছু দিতেছে বাড়ার পরে কখন এগুলো তো এখন রেট সীমিত আছে। এখন বর্তমানে যে চড়াটা আপনাদের ভালো চড়াটা কত বিক্রি করতেছেন? এখন প্রকারভেদে রেট আছে 2150 থেকে 2650 টাকা। নতুন স্টক কেমন মানে কেমন বর্তমানে এখন আছে? একটু কম এখন মানে আগের বছর থেকে কম। আগের বছর থেকে একটু কম। তো মানে এটা কত চলতেছে এখন? দেশিটা 30 টাকা মানে ইয়াটা পার কেজি। এটা কি আপনার দেশিটা? মেহেরপুরটা 30 টাকা। আর দেখেন আসসালামু আলাইকুম, আপনার নামটা? জি। বর্তমানে চাউলের মধ্যে একদম হাইয়েস্ট কোনটা আছে, দাম কত? হাইয়েস্ট কোনটা? ওটা কি চাউল বলা হয় এটাকে? আড়াইশ বেতি। ওটার দাম কত? 250। ফার্মের নামটা? মোহাম্মদ টেরাস। রমজানের দাম বাড়ার সম্ভাবনা নাই, মালের দাম কাটতেছে। তবে মাল দাম কাটলে আমাদের জন্য বেটার, আমাদের ইনভেস্টটা কম লাগতেছে, আমাদের লসটা কম হচ্ছে। হ্যাঁ, বর্তমানে বাজারে পরিস্থিতি কেমন? বর্তমান বাজার পরিস্থিতি আছে আগের তুলনায় একটু কম। সামনে কি কমার সম্ভাবনা আছে? মনে হয় বাজারে নিয়ন্ত্রণাধীন কারণ স্ক্র্যাপ বা আন্তর্জাতিক বাজার স্ক্র্যাপ সব, যার কারণে মালের দাম আরও বাড়বে, আরও বাড়ার সম্ভাবনা। আর তো সিমেন্টের দামও ঊর্ধ্বগতি, আর ব্যাগে আপনার 50 টাকা করে বাড়ি গেছে প্রতি ব্যাগে। মুরাদপুর বাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদকগণ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন। মোহাম্মদ আব্দুর রহমান, সেক্রেটারি এই সমিতির আপনার সমিতির সাধারণ সম্পাদক সমিতির। এখন বর্তমানে যে আপনাদের বাসগুলো গাড়ি চলতেছে রোডের মধ্যে, এগুলোর মধ্যে আপনাদের কি কি সমস্যা বা আমাদের সমস্যা বলতে পৌরবাড়ির ব্যাপারে আমাদের গাড়িগুলো বন্ধ অবস্থায়, একদিন চলে একদিন চলে না।
এরকম করে ডবল চালাচ্ছি এবং রাঙামাটিতে আমাদের 80টা গাড়ি, জি 80টার মধ্যে 24টা চলছে, আর প্রায় 58টা 58টা গাড়ি বন্ধ আছে। শুধু আপনারা 80টার মধ্যে 24টা গাড়ি চলতেছে। তো এর মধ্যে আপনাদের যে 24টার মধ্যে আপনাদের যে খরচের যে একটা ওটা কি মালিকদের উঠিয়ে আসতেছে? মালিকদের উপর তো টায়ারের দাম বাড়তি, সব টেস্টের কোনো দাম বাড়তি, ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্স, প্রত্যেক আমাদের খুব। আপনারা যে রোডে গাড়িগুলো চালাতে করোনা পরিস্থিতি সিট ক্যাপাসিটি নিতেছেন না? সিট ক্যাপাসিটি নিতেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা গাড়িগুলো চালাচ্ছেন। আর যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনাদের গাড়িগুলো কি স্টপেজ করতেছে না নির্ধারিত জায়গাতে? নির্ধারিত জায়গায় কোনো করতেছে না, এটাই। তো মোটামুটি আপনারা সামাজিক দূরত্ব মেনটেন করে গাড়িগুলো করোনা পরিস্থিতি চালাচ্ছেন। আপনার নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ আলী। আপনি পরিবহনের কি? আমি সেক্রেটারি। আচ্ছা, বর্তমানে আপনাদের করোনা অবস্থার মধ্যে পরিবহন নিয়ে আপনার কি অবস্থায় আছেন? আমরা তো খুব দুরবস্থায় আছি। দুরবস্থা মিন্স মনে করেন আপনার ট্রাকগুলো বর্তমানে যে ওভারলোড হইতেছে কিনা? ওভারলোডটা চলতে আছে, এটা ঠিক আছে। ডিস্ট্রিক্টে যদি বন্ধ হয়, জি, জেলার মধ্যে তো বন্ধ হয় নাই, জি, যেটা নিয়ে একটু আমরা খুব চিন্তিত আছি। আমরা চেষ্টা করতে আছি বন্ধ করার জন্য, যেখানে যেখানে স্টপেজ বা যেখানে যেখানে আপনার গাড়ি দাঁড়ানো বা প্রশাসনিক কোনো সমস্যা এরকম কোনো কিছু হচ্ছে? প্রশাসনিক সমস্যা বলতে তো এখন তো পুলিশের অনেক সমস্যা, এটা তো বলতে গেলে আজকে পড়াতে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ। এখন যে সমস্যা এখন বর্তমানে যে গাড়িগুলো রাস্তার মধ্যে যে কোনো জায়গার মধ্যে পার্কিং বা আমাদের কোনো পার্কিং দেয় নাই, কোনো পার্কিং দেয় নাই। আপনারা কোনো স্টপেজ করতেছেন না কোনো গাড়ি রোডের মধ্যে? না, আমাদের নেই। বা নষ্ট ছাড়া কোনো জায়গায় স্টপেজ হচ্ছে না? কোনো জায়গায় হঠাৎ নষ্ট হয়ে যায় তখন একটু দাঁড়াতে হয়। নষ্ট হলে তখন আমরা ওই ব্যাকডন দিয়ে তাৎক্ষণিকভাবে আপনারা গ্যাসের মধ্যে ঢুকাই। ড্রাইভারের মধ্যে যেতে বর্তমানে আপনারা যে ড্রাইভারগুলো নিয়োগ করছেন এখন, সেই ড্রাইভারগুলো আপনারা যাচাই বাছাই করে 100% ওকে করে কি ড্রাইভারগুলো দিচ্ছেন না? যে কোনো মুহূর্তে যে কোনো ড্রাইভার ড্রাইভারগুলো আপনারা কনফার্ম দিয়ে আপনারা যাচাই বাছাই করে কমপ্লিট ড্রাইভার নিয়োগ করতে আপনার পরিবহন? আমরা বেশিরভাগ আমাদের গাড়িগুলো চলে পাহাড়ের মধ্যে, যে আমাদের ড্রাইভারগুলো খুব স্ট্রং হতে হবে। ওইখানে ডিস্ট্রিক্টের ড্রাইভারগুলো আসে এখানে গাড়ি চালাতে পারবে না। এখন বর্তমানে আমাদের কিছু অভিযোগ আছে যে আপনাদের ড্রাইভার যারাকে দেওয়া হয় সে অনেক ক্ষেত্রে অনেক সময় হেল্পারকে দিয়ে হ্যান্ড ওভার করে চলে যায়, এটা কতটুকু সত্যি? না, এটা বলতে পারবো। এই ধন্যবাদ আপনাকে, মূল্যবান। মুন্দাহা গ্রুপ লিমিটেড ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করা হয়। মালিক শ্রমিক ভেদাভেদ সবকিছু ভুলে দিন সম্পর্ক আরও নিবিড় হওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কথা বললেন মুন্তাহা গ্রুপের পরিচালক মতিন। মালিকরা শ্রমিকদেরকে শোষণ করত, এই প্রক্রিয়া থেকে বের হয়ে এসে মালিক শ্রমিক একসাথে কাজ করছে। অর্থাৎ মালিক শ্রমিক মিলে যখন কাজ করা শুরু করেছে তখন বাংলাদেশের কলকারখানাগুলো এবং শিল্প প্রতিষ্ঠানগুলো আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে উন্নয়নের পথে চলে যাচ্ছে। এটির একমাত্র সফলতার কারণ হলো শ্রমিক মালিকের ঐক্য। আমরা মনে করি যারা মালিক কর্তৃপক্ষ এবং মালিক আছেন এবং মালিকের আশেপাশের লোকজন আছেন, সবাই শ্রমিকদের সাথে যত বেশি সম্পর্ক গভীর হবে তত বেশি সেই শিল্প কারখানা আরও বেশি উন্নত হবে। তারা যদি আনন্দ করে উল্লাস করা যায় সারা বছর তাদের একটা মহব্বতি থাকে, তারা স্পিড নিয়ে কাজ করতে। মালিক হয়ে আপনারা যে শ্রমিকের যে একটা দূরত্ব না রেখে একটা কাজ করছেন, এইটাই হচ্ছে বড় একটা বিষয়। এই ব্যাপারে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এত সুন্দর একটা মূর্তি আপনাদের উপহার দিতে চাই, এইটাই আপনাদের জন্য অনেক যে শ্রমিকের জন্য যেটা আয়োজন করলেন, এইটা করে আপনি কতটুকু তৃপ্তি পান? আসলে সারা বছর বিনিময়ে যা করতেছি এটা ওদেরই মানে ইনকামের পাশাপাশি
থেকে ওদেরকে আমি ইনশাল্লাহ 10 বছর 12 বছর আগে করছি, প্রতি ইয়ারলি আমি অনুষ্ঠানটা করি এবং এর ফাঁকেও আমি প্রত্যেক বছরে 2 বার করে এই অনুষ্ঠানের আগেও আমি ফ্যাক্টরিতে 2 বার করে খাওয়াই, একবার রোজার মধ্যে আর একবার রোজার মধ্যে। গত 8 মার্চ ইকবাল হোসেন জয়ের মায়ের নামে প্রথমবারের মতো মরহুমা আসমা খাতুন স্মৃতি নাইট শর্টপিট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন। উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন 1, 2 ও 3 নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাবা আলহাজ ফেরদৌস বেগম মুন্নু সহ অন্যান্য ব্যক্তিবর্গগণ। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم Halo, itu tuh, gimana? Halo, 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 halo. Assalamualaikum warahmatullah. মুক্তিযোদ্ধা শহীদ শাহ আলম সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা মরহুম শাহ আলম সওদাগরের সহধর্মিনী মরহুমা আসমা খাতুন স্মৃতি আয়োজিত প্রথমবারের মতো আজকের এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অত্র জাঙ্গালপাড়া জাহানপুর সমাজের সম্মানিত সর্দার জনাব আলহাজ আলমগীর সর্দার সাহেব এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অত্র 3 নং পাঁচলাইশ ওয়ার্ডের সকলের পরিচিত সকলের ছেনামুখ নবনির্বাচিত মহিলা কাউন্সিলর জনাব আলহাজা ফেরদৌস বেগম মুন্নি সাহেব এবং আর অত্র আজকের এই উদ্বোধনী খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন অত্র 5-3 নং ওয়ার্ডের সকলের পরিচিত মুখ এবং অত্র জাঙ্গালপাড়া জাহানপুর এলাকার কৃতি সন্তান সাবেক কৃতি সন্তান জনাব ইকবাল হোসেন জয় ভাই এবং আরও উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আজকে মা মারা গিয়েছেন 8 মাস যাবত। আজকে ছোটো ভাইয়েরা যে খেলা
উদ্বোধন করার জন্য আমাকে দাওয়াত করেছেন। আমি খেলোয়াড় ভাইদের কাছে অনুরোধ করব, আমি সব খেলার সব জায়গাতে বলি যাতে কোনো উশৃঙ্খল না হয়, খেলার মধ্যে যেন কোনো উশৃঙ্খল না হয়। যেহেতু আমার মায়ের নামে খেলাটা, কারো যদি বিশেষ প্রয়োজনে দরকার হয় বলতে হয়, তারা আমাকে এই সমস্যা হতে জানাতে পারবে। আমি যতটুকু পারি করবো, কিন্তু কোনো খেলার মধ্যে আপনারা উশৃঙ্খল করবেন না, খেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চপুষ্ট সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। মরহুম আসমা খাতুন স্মৃতি টুর্নামেন্টে সবাই সুশৃঙ্খলভাবে খেলাটা খেলবেন এবং কোনো প্রকার উশৃঙ্খল করবেন না। এটা আমাদের সহযোদ্ধা ইকবাল হোসেন জয়ের মায়ের নামে, ঠিক আছে। এখানে কোনো তোলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন রাজনৈতিক যেভাবে পছন্দ করেন, এলাকার ভিত্তিক কিছু সাংগঠনিক কাজ বা এলাকার কিছু উন্নয়ন কাজ নিয়ে আপনারা যদি সম্পৃক্ততা থাকেন, আপনারা ইনশাল্লাহ সমাজকেও কিছু দিতে পারবেন, এলাকার জন্য কিছু ভালো কাজ করতে পারবেন। পরিবারের জন্য টেনশন ফ্রি থাকবে যে আমার বাচ্চা, আমার ছেলে, আমার একজন সদস্য যে ভালো কাজে নিয়োজিত, অন্তত মানুষ থেকে অন্তত কোনো অভিযোগ বা কোনো বিষয়ে পরিবারকে আর অসম্মানী হতে হবে না। আমি জানি প্রত্যেকটা মানুষের একটাই চিন্তা, যারা ছেলে মেয়ে বা এলাকা ভিত্তিক প্রত্যেকটা পরিবার যেন ভালো থাকে। তো ইনশাল্লাহ আমি দোয়া করব। আর আসমা খাতুন ইকবাল সাহেবের মার জন্য, ওনাকে যেন জান্নাতবাসী করেন, সবাই দোয়া করবেন ওনার জন্য। আর যে উদ্যোগ নিয়ে আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন খেলাধুলার মাধ্যমে, ওনার জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে আজকের এই খেলা যেটা উদ্যোগ নিয়েছেন, সবাই যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারেন। আর একটা কথা বলবো, আপনাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও থাকবে, এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। আর এটার পাশাপাশি মনে রাখবেন, এলাকাতে যদি কোনো ছেলেবেলে কোনো অবৈধ কাজ করে, অন্যায় কাজে লিপ্ত থাকে বা কোনো ওই নেশাগ্রস্ত বা কোনো রকমের বিভিন্ন বিকাল হলেই যেন রাস্তায় নেমে বিভিন্ন শ্রমিকদেরকে, বিভিন্ন এলাকাবাসীকে, বিভিন্ন মানুষকে উত্তক্ত করে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। এই বিষয়গুলি নিয়ে আপনারা কাজ করবেন, এলাকাতে একটু সবাইকে সচেতন করবেন, আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা একটা ভালো পরিবারও দিতে পারবেন, একটা ভালো এলাকাও আপনারা সুন্দর করে গড়ে তুলে দেশকে আবার বাজিটা পরে ফুটাবো। আমাদের প্রধান অতিথি উদ্বোধনের পরবর্তী করলে ভালো হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অত্র এলাকার সন্তান তথা কাউন্সিলর মহিলা। আচ্ছা, এখানে এখন উদ্বোধন করার জন্য মাঠে উপস্থিত হয়েছে অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর ফেরদৌস মুন্নি। দেখা যাক, হ্যাঁ তিনি পেরেছেন, অ্যাপ্রিসিয়েট করা যায়। খেলা একটু বিনোদনে ভরপুর এই খেলা। খেলা হচ্ছে বিনোদন নিয়ে এবং ফেরদৌস মুন্নি ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি ভালো ব্যাটসম্যান, ব্যাট করতে জানেন। কথা ছিল উনি এখন ইকবালও ঝাড়ু দেন। কাজগুলি নিয়ে চিন্তা করা আর উন্নয়ন যেটা বলেছেন ওটা আমি ইনশাল্লাহ আছি, যে কোনো মুহূর্তে ডাকলে আমি করে দিব, চেষ্টা করব। আর একটা কথা হলো
আপনারা যারা ভালোভাবে ভালো পরিবার থেকে আছেন বা কাজ লেখাপড়া করে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু ছেলেবেলে আছে অবহেলিত, যারা আসলে আদর মমতা শিক্ষা কোনো কিছু না পেয়ে তারা ক্রাইমের দিকে ঝুঁকে পড়ছে বা বিভিন্ন রকমের ওই নেশাগ্রস্ত হচ্ছে। আমি মনে করব আপনারা যারা সামাজিকভাবে অবদান দিচ্ছেন বা এলাকাতে কাজ করছেন, তারা যেন ওইসব ছেলেবেলে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে অনিয়ম কাজকর্ম যেগুলি চলে কিছু অবহেলিত ছেলেবেলেরাই করে, তাদেরকে নিয়ে আপনারা কাউন্সিল করেন, তাদের সাথে কথা বলেন। কমিটির হিসেবে কে আছেন তাকে দায়িত্ব দিব, সেজন্য খেলায় ধারাভাষ্য দেন। আসুন না অনেক অনেক এটার সাথে সাথে 1 মিনিট নীরবতা পালন করার জন্য বলবো এবং দোয়া করার জন্য বলবো। ধন্যবাদ। ব্যান্ড সঙ্গীতের কথা বলেছেন আপনি, আপনার খুব প্রিয় ব্যান্ড সঙ্গীত চট্টগ্রাম থেকে ব্যান্ড সঙ্গীত পরিচালনা করা হয়। আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে আল্লাহ, আমাদের যে মার স্মৃতি ধারণ করার জন্য যে টুর্নামেন্ট দিয়েছেন তার স্মৃতি যেন আল্লাহ থাকে এবং তাকে যেন জান্নাতবাসী করা হয়, এবং আমাদের যাদের মা বাপ ইন্তেকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ সকল গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতবাসী করে। তাদের উসিলে আমরা যারা আজকে এসেছি তারা যেন সকল অন্যায় থেকে বিরত থেকে খেলাধুলায় মনোনিবেশ করে যেন এবং ইসলামের পথে যেন আমরা দিন পরিচালিত করতে পারি, আমাদেরকে যেন মানুষের মতো মানুষ হতে পারি, এবং আজকে উপস্থিত প্রধান অতিথিরা যেন দীর্ঘ হয় এবং তিনিও যেন কেমন কেমন প্রকাশিত হয়েছে শিশু এখানে আসলে শেষ হলো জন্য হচ্ছে বিবি বসের খেলোয়াড়রা, তারা মাঠ ছেড়ে যাওয়ার অবকাশ নাই, যেহেতু ঘন্টার সময় খেলা এটাকে দিতে হবে। এখন আকাশ সমূহ গড়ে যেহেতু 11-এর উপরে রান, তাদেরকে এভাবে খেলে রান নিতে হবে, সেই রানের পাহাড় দিতে হবে। সুন্দর সুন্দর আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বড় ভাই পশ্চিম জাঙ্গালপাড়ার অন্যতম সর্দার আবুল কালাম আজাদ ভাই, আবুল মনসুর আজাদ ভাই। আমি খেলোয়াড়দের সাথে সাথে ওনার জন্য একটা করতালি চাচ্ছি, দর্শকদের কাছে ওনার জন্য একটা করতালি চাচ্ছি।
বাস্তবিকে আমাদের পাড়া যে ক্রীড়া বান্ধব এবং খেলার জন্য যে আমরা পাগল সেটা প্রমাণ করে দিয়েছেন আমাদের সরকার এসে আউট এমাত্র তুলামার থেকে আউট হয়ে নেন বিপি বসের উদ্বোধনী সদস্য সে শ্বাস ধরে ফিরে গেল। এখন নতুন আমলা টাইপের একজন প্লেয়ার এসছে, হাসি মাফলার মতো দেখা যাক ও আমলার মতো ব্যাট করেছে। বিপি বসের হাসি মামলা সে তার নামে সুবিচার করেছে। প্রথম বলে চায় সুন্দর আবার রান্না কোনো রান হয়নি। আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ পিছিয়ে জন্য হাঁটা ঠিক আছে, এটা অব্যাহত রাখতে হবে। জিততে হলে অব্যাহত রাখতে হবে এই রানের চাকা। দেখা যাক কি করে দিবি। আমরা আশায় পাচ্ছি উভয় টিমেই আমাদের স্থানীয় ছেলে ছোট ছোট ভাইয়েরা তাদের খেলা আমরা করতালের মাধ্যমে উপভোগ করবো। আপনি না করার জন্য কিন্তু না তার ব্ল্যাক ফুটে লেগে শর্ট বল আমি রেজাল্টটা জানানোর জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং স্কোরারদের দৃষ্টি আকর্ষণ করছি। আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন এসে ফলাফলটা দিয়ে যায়, ঘোষণা মঞ্চে যেন ফলাফলটা দিয়ে যায়। আমি আয়োজক কমিটির কাছে অনুরোধ করব ঘোষণা মঞ্চে যেন ফলাফলটা দিয়ে যায়। আর খেলোয়াড়দেরকে খেলোয়াড় সুলভ আচরণ করে যেন ঘোষণা মঞ্চের সামনে এসে দাঁড়ায়। তারা যেন এটাই শেষ নয়, খেলায় জয় পরাজয় থাকবে। সবাই আমাদের এলাকারই ভাই, ছোট ছোট ভাই, তাদেরকে আমরা উৎসাহিত করি তারা যেন ভবিষ্যতে যে হৃদ্রতা এবং ভ্রাতৃত্বের বন্ধন যেন সৃষ্টি হয় সেই জন্য এই খেলার আয়োজন। তারা যেন
এটা অটুট রাখে, অক্ষুণ্ণ রাখে। আমি চাইবো তারা যেন সামনে এসে, ঘোষণা মঞ্চের সামনে এসে আজকের দিনের ম্যান অফ দি ম্যাচ এবং ঘোষণাটা যেন বিজেপি টিমকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আগামীকালকের খেলা আমি খেলার দলের নাম ঘোষণা করছি। আগামীকালের খেলায় যারা অংশগ্রহণ করবে তাদের নাম ঘোষণা করছি। আগামী 8টা আছে। আচ্ছা ঠিক আছে। কোন টিম? আচ্ছা, আজকের এই দ্বিতীয় ম্যাচ কিন্তু বিদ্যুৎ স্পৃষ্টে ইসরাত জাহান জেনির দীর্ঘ 8 মাস পার হওয়ার পরও কোনো ক্ষয়ক্ষতি না পাওয়ায় মা বাবার ক্ষোভ প্রকাশ করলেন ই+ডির মাধ্যমে। যে উৎসাহের যে অ্যাক্সিডেন্টটা হলো, এই ব্যাপারে আপনাদের একটা সাক্ষাৎকার আমরা চাইছি, আমরা এই ব্যাপারে মতামতটা বলবো। জি, ও তো অ্যাক্সিডেন্ট করেছে 26 মার্চ লকডাউনের প্রথম দিন। আমি চিটাং মেডিকেলে নিয়ে ভর্তি করাই। এখানে ভর্তি করানোর পরে 14 দিন তাকে রাখা হয় ইমার্জেন্সিতে। 14 দিন পরে তাকে ঢাকায় একদিন পরেই রেফার করা হয়েছে। তা আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, যার কারণে আমি ঢাকায় নিয়ে যেতে পারি নাই। পরে আমি টাকা পয়সা ব্যবস্থা করে ঢাকায় নিয়েছি। ওখানে নিয়ে আমার প্রায় 30 লাখ টাকার মতো খরচ হয়েছে এবং আমার মেয়ের 4টা অপারেশন হয়েছে। আরও প্রায় 10 থেকে 15টা অপারেশন হবে পর্যায়ক্রমে। প্রতি 2 মাস পর পর একটা অপারেশন হবে। আমার অনেক টাকা পয়সার প্রয়োজন। এই মুহূর্তে আমি এত টাকা ব্যবস্থা করতে পারিনি, তবে চেষ্টা করতেছি। আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে এক এক করে অপারেশনগুলো করব। আর আসলে আমার মেয়ে অ্যাক্সিডেন্টটা করার মূল কারণ হয়েছে জমিদারের বিল্ডিংয়ের গ্রিল ছিল না, এবং গ্রিল না থাকার কারণে এই অ্যাক্সিডেন্টটা করেছে। যদি গ্রিলটা থাকতো তাহলে আমার মেয়ের অ্যাক্সিডেন্টটা হতো না। এবং 11,000 ভোল্টেজের তার কভারবিহীন বিল্ডিংয়ের পাশ দিয়ে গিয়েছে। জমিদার আমাকে কখনো অবগত করেনি। যদি উনি অবগত করতেন তাহলে আমরা সতর্ক থাকতাম। অবগত না করার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনারা বাসাতে ওঠার কয়দিন পরে ঘটনাটা? 10-15 দিন, 10-15 দিনের মধ্যে ঘটনাটা ঘটে। এখন যে মনে করেন যে গ্রিলটা, প্রোডাকশন গ্রিলটা, ওটা তখন আপনার ঘর নেওয়ার সময় তো তখন দেওয়া হয়নি? না, তখনও দেওয়া হয় নাই। এবং আমরা ওই ব্যালকনিটা জমিদারকে বলছিল মা পরবর্তীতে লাগিয়ে দিবে বা এই ধরনের কোনো কিছু আশ্বাস দিয়েছিল? হ্যাঁ, জমিদারে বলেছিল এটা লাগাই দিবে বা আমরা উঠেন আমরা লাগাবো। হ্যাঁ, আমরা লাগাবো। এবং আমি জমিদারকে কয়েকবার বলেছি, তো জমিদারে বলছে আমার সময় সুযোগ করে আমি লাগাবো। এই না লাগার কারণে হঠাৎ অ্যাক্সিডেন্টটা হয়েছে। যেদিন হয়েছে বন্ধ, সব লকডাউন অবস্থা বন্ধ ছিল, সেই পরিস্থিতির মধ্যে আপনি কি করছিলেন? আমি টাকা পয়সা হাতে ছিল না, তো আমার কিছু গয়না ছিল। তা আমি গয়নাগুলা আমার এক পরিচিত আত্মীয়র কাছে রেখে আমি কিছু টাকা নিয়ে মেডিকেলে ভর্তি। তৎক্ষণিক সময় জমিদার থেকে কোনো রেসপন্স পাইছেন? জমিদারে কোনো সহযোগিতা করছিল? কোনো সহযোগিতা করে নাই এবং আমাকেও কোনো সান্ত্বনা দেয় নাই এবং আমার মেয়েকেও দেখতে আসে নাই। বরং উনি সবসময় শুধু ফোন করে আমাকে বিরক্ত করতো, তাড়াতাড়ি বাসা ছেড়ে দেন। তা আমি বলছি আমি তো মেয়ে নিয়ে মেডিকেলে, আমি না আসা পর্যন্ত তো আর বাসা ছাড়তে পারি না। তারপরে আমি পাঁচলাইশ থানায় গিয়েছি মামলা করার জন্য। তো মামলা করতে যাওয়ার পরে ওইটা মামলা নেয় নাই, জিডি নিয়েছে। পরে আমি কোর্টে, হাইকোর্টে রিট করেছি। হাইকোর্টে ক্ষতিপূরণের জন্য। না, আপনাদের বাসায় যে কিছুদিন আগে ম্যাজিস্ট্রেট আসছিল, উনি তদন্ত করে কি রিপোর্ট বা কি ধরনের আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, উনি তদন্ত করেছেন এবং উনি বলেছেন আসলে 11,000 ভোল্টের কভারবিহীন তার থাকাটা উচিত না। আর
গ্রিলটাও নেই, কিন্তু উনি রিপোর্টটা কি দিবে সেটা তো আমি জানি যা ওনারা বলবে। যাক, এর মধ্যে যে তারটা আমাদের লোক গিয়ে ফুটেশন নিছে বাইরের থেকে বা ইয়ে দেবে আপনার বাসার পাশ দিয়ে একদম মানে একদম ঘেসে যাকে বলা হয়, যেটা মনে করেন অনুমতিবিহীন একটা ঘটনা। তারটা গেছে একদম বিল্ডিংয়ের সাথে একদম লেগে, এটা মনে হয় আমাদের ফুটেজও আছে, জনসাধারণ দেখতে পারবে, জনগণ দেখতে পারবে, একদম লাগানো। তো সেই অবস্থার মধ্যে প্ল্যানটা দেওয়া বা এবার বিল্ডিংটা করা, এটা একটা অবাস্তব কথা বা এটা ধরুন ইয়া না। এই ব্যাপারে আপনার মহল আসলে আমি এটা কার গাফিলতি সেটা তো বের করবেন প্রশাসন, আমি সেই ব্যাপারে অবগত নই। তবে গ্রিলটা যে নেই এটা জমিদারের গাফিলতি, সেটাই আমি কনফার্ম। গ্রিলটা থাকলে হয়তো আমার মেয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। আমি এই ব্যাপারটা নিয়ে পুলিশ কমিশনারের কাছে একটা দরখাস্ত দিয়েছি। 2 নাম্বার প্রধান প্রকাশনী চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে একটা দরখাস্ত দিয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটা দরখাস্ত দিয়েছি। চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে একটা দরখাস্ত দিয়েছি। তারপরে প্রশাসক মহোদয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে একটা দরখাস্ত দিয়েছি এবং সর্বপ্রথম পাঁচলাইশ থানায় আমি একটা মামলা করতে গিয়েছিলাম। তো এই মামলাটা নেয় নাই, একটা ডায়েরি নিয়েছি। এই মধ্যে আপনি কোর্টে যে রিটটা করছেন, হাইকোর্টে রিটটা করছেন, রিট করার মধ্যে আপনি মানে কাকে এখানে বেশি করলেন, দায়ীটা কি? এর মধ্যে দায়ীটা কি মনে হচ্ছে? আসলে এই ঘটনার জন্য স্পেসিফিকলি আমার মনে হচ্ছে বিদ্যুৎ এবং বাড়ির জমিদার, যেহেতু 11,000 ভোল্টের তার কভারবিহীন তারটা একদম বাসার পাশে দিয়ে গিয়েছে, তাহলে জমিদারের উচিত ছিল বিল্ডিংটা বা বাসাটা ভাড়া দেওয়ার আগে ভাড়াটিকে অবগত করা এবং একটা নিরাপত্তা সেফটি কিছু দেওয়া। জমিদারে যে গ্রিলটা না দেওয়া, বিল্ডিংটা অনেক পুরানো, ওই জায়গাতে গ্রিলটা না দেওয়ার কোনো কারণ নিচ্ছে আসতে মনে হয়। কারণ গ্রিল দিলে মনে হয় অনেক সময় ইয়া থেকে মনে হয় গ্রিল আত্মাপ করেনি কি, এরকম কোনো ইয়া থাকার সম্ভাবনা থাকতে পারে। যেমন কি আমাদের বিল্ডিংটা অনেক আগে সবগুলোতে গ্রিল দিয়েছে, সব বেলকুনিতে গ্রিল আছে, শুধু আপনাদের যেখানে ওই জায়গাতে গ্রিলটা দেওয়া হয়নি। এটা না দেওয়ার কারণটা কি? এই ধরনের একটা কারণটা আপনাদের কি মনে হয়? আসলে সেই কারণটা তো আমি বলতে পারি না, এটা প্রশাসনে এটাই মনে করেন আমাদের যে ধারণা যে গ্রিলটা যে বাইগন এবং চ্যানেলের বাইগন আপনারা বের করবেন না। আমাদের একটা ধারণা যে গ্রিলটা যদি ওই মুহূর্তে প্রোডাকশনটা দেওয়া হয় বা একজন অ্যালুমিনিয়াম গ্রিল দিতে হবে, না হলে লোহার গ্রিল প্রোডাকশন দিতে হবে, মনে ওইখানে 8টা মনে ওইখানে গ্রিলে চলে আসে। তার জন্য মনে হয় উনি ওই গ্রিলটা এখানে ইউজ করেনি। গ্রিলটা ইউজ না করে গ্রিলজন ইউজ করেনি, নেট দিয়ে কিছু করতে পারতো। প্লাস্টিক নেট এখন অ্যাভেলেবেল, প্লাস্টিক নেটগুলো এখন খুবই কম। প্লাস্টিক নেটগুলো এখন একদম একটা বেলকনির জন্য বেশি না, 1000 টাকা দিলে একটা নেট দিয়ে কাঠ দিয়ে একটা ফ্রেম করা যায়, একটা ফ্রেম দিয়ে কাঠ দিয়ে করা যায়, বা এই ধরনের একটা করতে পারতো। উনি এই ধরনের ওদের কোনো সেফটি নেই না করে নাই। উনি যদি বলতেন বাসাটা এখানে আপনার রিস্ক, তাহলে আমি দরজাটা লাগাই না না। আমরা যে অনুসন্ধানে যেটা পাইছি, আমাদের অনুসন্ধানে দেখে ইনি দীর্ঘদিন ধরে ওই বেলকুনিতে উনি যে গ্রিলটা ইউজ করেনি, উনি অন্য সাইডে গ্রিল ইউজ করছে। শুধু উনি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নুসরাত, সেইখানে মোটামুটি যে আপনার এই গ্রিলটা ইউজ করেনি। গ্রিল ইউজ না করার কারণে আমাদের কিছু রিপোর্টার বলতেছে জাস্ট নিশ্চয়ই উনি যদি এখানে লোহার গ্রিল দিতে হয় বা অ্যালুমিনিয়ামের কোনো কিছু সাপোর্ট নেয়, তাহলে কি হবে আপনার ওই যেটা মানে কারেন্টটা পাশে তো ওইটা এখানে কালেকশন করতো, মানে এই যে এইখানে ধরার সাথে আত্মীয় করবো এখানে কারেন্টটা স্পষ্ট হচ্ছে। উনি অন্য ব্যক্তির অবস্থা নিতে পারতো বা প্লাস্টিক বা কাঠের কোনো কিছু করতে পারতো, এই ধরনের করা নেই। যাক বলেন, আমার ফুটফুটে সুন্দর যে একটা বাচ্চা আমরা দেখেছি, আমার দর্শকও দেখছে, আমাদের আগে একটা নিউজ দেখছে, জাহান জেনি ক্লাস 5-এ পড়তেন, এবার সে 6-এ
পড়ুয়া মেয়ে, আমার মেয়ের লাইফটা সারা জীবনের জন্য পঙ্গ হয়ে গেছে। আসলে আমরা বলবো এবং সবাই জানে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর যতই কিছু হোক না কেন আমার মেয়ের ওই হাত ফিরে আসবে না, পা ফিরে আসবে না, এবং তার পুঙ্গত জীবন নিয়ে সারা জীবন এবং যতদিন বেঁচে থাকে সেইভাবেই তাকে থাকতে হবে। আর আমি হয়তো একদিন চলে যাব, তা আমার মেয়ের অবস্থান কোথায় এবং আমার মেয়েকে দেখাশোনা কে করবে এবং আমার মেয়ের পরিস্থিতি কি হবে, আমি সেই আশা নিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমার মেয়ের জন্য এটা একটা ব্যবস্থা করা হয় এবং আমার মেয়ের জন্য সুচিকিৎসা করার জন্য একটা সরকারের কাছে আমার আবেদন। আচ্ছা, আপনি আমার প্রধানমন্ত্রীর কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কি দাবিটা জানান আমার চ্যানেলের মাধ্যমে জানান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আমার মেয়েটাকে যেন সুচিকিৎসা করার জন্য আমি একটা ক্ষতিপূরণ পাই এবং আমার মেয়েটা যেন ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, একটা ক্ষতিপূরণ পায় এবং আমার মেয়ে যেন চলাফেরা করার কোনো কষ্ট না হয় এবং সে পুঙ্গত্ব জীবন নিয়ে কোনো কিছু করতে পারবে না এবং তার সুচিকিৎসা করে তার যেন অন্ততপক্ষে কিছু পুঙ্গত্ব হাতটা যেন আমি সুস্থ করতে পারি, এই ধরনের একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ক্ষতিপূরণের আবেদন। এবং আমি অনুরোধ করব আমার এই বাচ্চাটার দিকে তাকাইয়া, শুধু বাচ্চাটা আমার না, আপনাদের প্রধানমন্ত্রীর এবং সকলের সবাই মিলে যেন আমার মেয়েকে একটা সুন্দর চিকিৎসা করার সহযোগিতা করার। করুন বাচ্চা, বাবা তোমার হাতটা একটু দেখি, বাবা হাতটা দেখেন, হাতটা দেখো। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চ্যানেল থেকে আমরা আবেদন, একটা ফুটফুটে বাচ্চা অতি কিছু দুষ্কৃতিকারী লোক বা কিছু অসচেতন কিছু লোকের কারণে আজকে বাচ্চাটার কি অবস্থা, যে এই হাতটা এই অবস্থা, এই বাচ্চাকে কোনোদিন কি কল্পনা করছিল? এই বাচ্চা কোনোদিন কল্পনা করছিল আজকে আমি তো জন্মের মধ্যে জন্ম হয়েছি, আমি তো এইভাবে জন্মগ্রহণ করি নাই। আজকে যেন আমি পৃথিবীতে আসার পরে পৃথিবীর কিছু মানুষের কারণে আজকে আমি পৃথিবীর কিছু মানুষের কারণে আজকে আমার এই অবস্থা। এই বাচ্চার ভবিষ্যৎটা আমিও আমার চ্যানেলের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দীর্ঘতা জানাইছি যে এই চিকিৎসার জন্য যেন প্রধানমন্ত্রী তাকে দেশের বাইরে নিয়ে গিয়ে সুচিকিৎসাটা করে যতটুকু যেন সে জীবনটা ফিরে পায়, যতটুকু সে জীবনটার মধ্যে আগের মতো কিছু যে খেলতে পারে, এই ধরনের কিছু আমরা আশা করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিহার অনেক লোকের উপকার করছে, অনেক সুচিকিৎসার জন্য অনেকে বিদেশে পাঠাইছে। তো মাননীয় প্রধানমন্ত্রী চাইলে এই ধরনের একটা বাচ্চাকে দেশের বাইরে নিয়ে গিয়ে সুচিকিৎসা করতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই দাবি, তুমি মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার থাকলে বলা। মা আমাদের যে মানুষ করেন আমাদের প্রধানমন্ত্রী, যে দেশ রত্ন প্রধানমন্ত্রীর কাছে কিছু বলা থাকে। আমি আপনার মেয়ে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমার চিকিৎসাগুলো যাতে উনি ভালোভাবে করে, আমার যাতে একটা ভালো ক্ষতিপূরণ দেয়, যাতে আমার অপারেশনগুলো করতে পারে। যে মাননীয় প্রধানমন্ত্রী তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করে তুমি খুশি হবে? মাননীয় প্রধানমন্ত্রী যদি তত্ত্বাবধানে তোমার বাইরে নিয়ে যায়, দেশের বাইরে নিয়ে তোমার চিকিৎসাটা করে, তুমি খুশি হবে? তোমাকে আগের মতো যদি তোমাকে ফিরিয়ে দেয় আগের জীবনটা, তুমি খুশি হবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুশি হবে? আমি অনেক খুশি হব। আমি বড় হইলে তখন উনি যখন সুস্থ হয়ে যাবে আমি ডাক্তার হয়ে ওনার চিকিৎসা করব। এইটাই তোমার কাজ। তুমি ডাক্তার হয়ে তখন তুমি ওনাকে দেখবে। এইটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বাচ্চার একটা দাবি, যে বাচ্চা যদি সুস্থ হয় সে ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো সময় অসুস্থ হয় সেই চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবে। খুব সুন্দর একটা উদ্যোগ। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটু দাবি, জীবনে আমি কোনোদিন কারোর জন্য এভাবে চাই নাই, আমি এতদিন পর্যন্ত আমার চ্যানেল, কিন্তু আজকে আমি একটু বাচ্চার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটু দাবি জানাতেছি যে এই বাচ্চার যে সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী চ্যানেল দেশের বাইরে নিয়ে এই চিকিৎসাটা করতে পারে বা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এর পাশে দাঁড়াতে পারে, যেন না একজন কিছু দুষ্কৃতিকারী লোকের জন্য বা কিছু বিদ্যুতের কিছু লোকের জন্য বা কিছু যে বাইরের কিছু লোকের জন্য আজকে এই ঘটনাটা হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী চাইলে এর জন্য একটু দৃষ্টি দিতে পারে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। হ্যাঁ, আবার আপনার কিছু বলার থাকলে বলেন। আজ 27 ফাল্গুন 12 মার্চ অক্সিজেনের পূর্ব পাশে মজুশাহ মাজারের বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। এতে দলে দলে মাজারের ভক্তিবৃন্দগণ উপস্থিত হন।
বলো হ্যাঁ তোমরা সব মাটিতে কেন বলো আমার এখানে কি চেয়ার টেবিলের অভাব আছে ছোট মেয়ে কেজি কেন কেছ চেয়ার কেন দেখো আসসালামু আলাইকুম যে বর্তমানে কালকে আপনাদের ইলেকশন অনুষ্ঠিত হবে ব্যবসায়ীদের এই ব্যাপারে আপনার মতামতটা বলেন সুস্থ সুন্দর কি ব্যাপার আমাদের এটা দ্বিবার্ষিক নির্বাচন 2020-21 এখন সেখানে আমরা কামাল কবির পরিষদ নামে একটা প্যানেল দিয়েছি প্রতিপক্ষ প্যানেল দিয়েছি সেই হিসেবে আগামীকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমাদের নির্বাচন অনুষ্ঠান হবে ভোটাররা ভোট দিতে আসবে পরিবেশ সব কিছু এভাবে মেনটেন করা গেছে নির্বাচনের বুথ থেকে শুরু করে সব কিছু নির্বাচন কমিশন ওইভাবে পরিচালনা করবে আমরা ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে বলে তো মনে করি ব্যবসায়ীদের সাথে যা যা করণীয় সেই ইশতেহারের ভিত্তিতে আমরা সবার রায় প্রত্যাশা করতেছি সুন্দর সুষ্ঠু ভালো পরিবেশে নির্বাচন অবশ্যই এটাই আপনাদের কোনো বৈধের পূজা কোনো কিছু হবে না এই ধরনের মনে হয় ধন্যবাদ আপনাকে সভাপতি সাহেব কাইন্ডলি কালকে যে ইলেকশনটা কতটুকু নিরপেক্ষ হবে নাম কি প্লাস টিভি আপনার প্রশ্ন করেন হ্যাঁ কালকে যে ইলেকশনটা হবে কতটুকু নিরপেক্ষ ইলেকশনটা হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই প্লাস টিভিকে আসলে আগামীকাল যে দ্বিবার্ষিক নির্বাচন আমাদের এটা খুব সুন্দর এবং শান্তিময় একটা পরিবেশে খুব গ্রহণযোগ্য একটা ইলেকশন হবে আমি কামাল এবং আমার সেক্রেটারি মহোদয় জনাব কবির বাবু আমরা কামাল কবির পরিষদ আমরা পূর্ণ প্যানেলে নির্বাচিত হব ইনশাআল্লাহ এটা আমি আশাবাদী 100% এবং আমার অন্যান্য বিপক্ষে যারা আছেন ওনারাও ইলেকশন করবেন এখনও পর্যন্ত ওনারাও আছেন অনেকে আমরা সুন্দর এবং ভ্রাতৃত্বমূলক একটা ইলেকশন চাই একসাথে বসে আমরা আলাপ আলোচনা করে সুন্দরভাবে সব কিছু করবো আমি এটা আশাবাদী ধন্যবাদ সবাই যাদের বিভিন্ন ধরনের সমস্যা ছিল গত এক বছর যেহেতু কাউন্সিলর ছিল না যার কারণে গিয়ে সবার বিভিন্ন আবদারগুলো আমাকে রক্ষা করতে হচ্ছে সে সূত্রে মোটামুটি কাজ করছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মতো কাজ চলছে যে করোনার যে আপনার এখানে যে বর্তমানে যে জায়গাটা দেওয়া হয়েছিল এই ব্যাপারে মতামত আপনার কতটুকু সুবিধা হচ্ছে বা কতটুকু করোনা বলতে কি করোনা তো এখনো শেষ হয়নি করোনা গত বছর এই ধরনের মার্চ মাস থেকেই একরকম করোনার 8 তারিখ আমাদের আমাদের দেশে প্রথম একজন রোগী শনাক্ত হয়েছিল এরপরে আজকে দীর্ঘ 1 বছর আজকে 1 বছর অতিক্রান্ত হলো করোনাকালীন সময়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ওয়ার্ডবাসীর আমার এলাকাবাসীর পাশে থাকার জন্য এবং সেটা আমি করেছি প্রায় 7,000 পরিবারকে আমি ত্রাণ দিয়েছিলাম সরকারিভাবে ত্রাণ যেগুলো এসেছিল সেগুলোর দিকে না তাকিয়ে আমি ব্যক্তিগত দিকে এবং কিছু মানুষের সহায়তায় আমি সরাসরি ব্যক্তিগতভাবে আমি ত্রাণ কার্যক্রম চালিয়েছিলাম এবং করোনার এখন মোটামুটি প্রকোপটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আমাদের নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার যে চিন্তা চেতনা থেকে এই করোনার প্রাদুর্ভাবটা অনেকটা কমিয়ে এনেছে এবং করোনার এখন আপনারা জানেন আগে যেখানে 20% 22% পর্যন্ত শনাক্ত হতো এখন সেখানে 3 থেকে 4-এর মধ্যে নেমে এসেছে সেছাড়া মৃত্যুর হারও আলহামদুলিল্লাহ অনেক কম এটা আল্লাহর রহমত অবশ্যই বলতে হবে আল্লাহর রহমত আছে এখন যেখানে আগে 30-40-50 জন মানুষ
দৈনিক হারে মারা যেত সেখানে আজকে 4-5 জন 7 জনের মধ্যে নেমে এসেছে। এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুখবর। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন ভ্যাকসিন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ভ্যাকসিন উপহার দিচ্ছেন একদম ফ্রিতে। আমি বলবো এই ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিনটা যেন আমার ওয়ার্ডবাসী সহ সারা দেশের মানুষ যেন এই ভ্যাকসিনটা সঠিক সময়ে নিবন্ধন করে, নিবন্ধনের মাধ্যমে যেভাবে সরকারি নিয়মকানুন আছে নিয়মকানুনগুলো পালন করে এই ভ্যাকসিনগুলো গ্রহণ করে। সবার প্রতি অনুরোধ থাকবে এখন 40-50 যারা বয়স হয়েছে এবং যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং যে কেউ চাইলেই নিবন্ধন করতে পারে, যার কারণে আমি মোড়া ওয়ার্ডবাসী অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে আপনাদের করোনা অবস্থার মধ্যে কি অবস্থা আছে? করোনার মধ্যে তো অনেক সমস্যা হচ্ছে। এর মধ্যে মনে করেন ইজিলি করে আমরা কোনো কাজ করতে পারি না। এখন মনে করেন অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এই আর কি। তারপরে তো স্বাস্থ্যসেবা তো দিতে হয়, এর মধ্যে সাধারণ মানুষটা আমাদের কাছে আসে অনেক কষ্টে এই আর কি। হ্যাঁ, দর্শকের কাছে একটা অনুরোধ মনে করে আপনার থেকে চাইতেছে এরা যে বর্তমান আজকে আপনাদের যে অনুষ্ঠান ওর সেই ব্যাপারে বলেন। আমাদের আজকের এই অনুষ্ঠান দীর্ঘ 22টি বছর উদযাপন করে আসতেছি আমরা। অনেক পরিশ্রম, আমাদের সদস্য ভাইদের অনেক পরিশ্রমের কারণে আজকে এই মাহফিলটা 22টি বছর ধরে আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের অনেক অনেক পরিশ্রম হয়, বাট আমাদের এলাকার আর্থিক সহযোগিতা, আমাদের আন্তর্জাতিক কাঁচা বাজার ব্যবসায়ীর আর্থিক সহযোগিতা, এলাকাবাসীর আর্থিক সহযোগিতা, আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে বনালী, ওইখানে সহযোগিতা বা সামনে ডিজিটালের সহযোগিতায় আজকে এই মাহফিলটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি বলে নিজেকে ধন্যবাদ করতেছি। এটা আগামীতে অব্যাহত রাখবেন? আগামীতে আমাদের যতদিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাদাসা, ইয়া নবী পৃথিবীর বুকে যতদিন থাকবে। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল আলম। আমি একজন প্রবাসী। অনেক বছর পর আমি এই মিলাদ মাহফিলটা পেয়ে নিজেকে সৌভাগ্য মনে করতেছি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আপনারা এখানে কয়টার থেকে অবস্থান করতেছেন? আমি আজকে 40 বছরের বেশি। না, 40 বছর বুঝলাম, প্রতিদিন এখানে বসে থাকেন। এখান থেকে কিনে বেচা হয় আপনাদের? এখান থেকে। মহান স্বাধীনতা যুদ্ধে যেই সংগঠন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই প্রাণপ্রিয় সংগঠন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ চট্টগ্রাম জেলা। আসসালামু আলাইকুম, আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নামটা? আমার নাম আব্দুল মালিক। আপনার প্রতিষ্ঠানের নাম? আমার প্রতিষ্ঠানের নাম হলো যে আল বারাকা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। জি। আপনি এই যে ইঞ্জিনিয়ারিংটা করার আগে কোথেকে আপনি প্রশিক্ষণটা নিয়েছেন? আমি আসলে আবুধাবিতে ছিলাম। আবুধাবিতে কমপক্ষে 40 বছর ওখানে আবুধাবিতে। ওইখান থেকে আসার পরে এখানে প্রস্তুতি নিয়েছেন? এখানে যে জিনিসগুলো এখানে করা যায়। এখানে আপনাকে মূল্যত কি কি জিনিস তৈরি হয়? এখানে মনে করেন যে গাড়ির ইঞ্জিন আছে, বিভিন্ন মেশিনের পার্টস আছে, বিভিন্ন মেশিন মনে করেন ছোট বড় লঞ্চের মেশিন ইঞ্জিনগুলো, ওগুলার ইঞ্জিনের কাজ করা হয়। তো অনেক কিছু মনে করেন বানাতে হয় নতুনভাবে, মডিফিকেশন করতে হয়। তারপর নতুনগুলো বানাতে, যেগুলো আমাদের দ্বারা সম্ভব হয় ওগুলো আমরা বানাতে পারবো ইনশাআল্লাহ, এইভাবে আর কি। বা কোন একটা জিনিস, যে মনে একটা গাড়ির জিনিস বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে না, ওইটা যে পুরোনো স্যাম্পলটা দিয়ে ওইটাকে আবার নতুন করে মোটিভেশন করা যায়। কারণ বাংলাদেশে তো আসলে কাজগুলো বেশি। তো আমি তো অনেকদিন পর্যন্ত এই কাজগুলো করতেছি। আমি দেশে থাকতে আমি 1968 কাজগুলো শিখতেছি, আবার করতেছি, আবার বিদেশেও ব্যবসা ছিল আমার।
তখন অনেক দিন হয়ে গেছে, আবার ওখানে আর ভালো লাগতেছে না, দেশে কেউ দেশে আসে মোটামুটি। এখন কেমন চলতেছে, কেমন অবস্থা? এখন আমার ওয়ার্কশপটা এখন স্টার্ট করে নেই, এই সবগুলো আমার এখন রেডি করছি, হয়তো ইনশাল্লাহ এই মাসের 20 তারিখ। অক্সিজেন এলাকাতে এই রোডে দীর্ঘদিন যানজট কন্টিনিউ লেগে থাকে। এই যানজট কন্টিনিউ লেগে থাকে, যানজটের জন্য মানুষের সবসময় ভোগান্তির শিকার হয়। এই যানজটটির জন্য যে ট্রাফিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা কন্টিনিউ হয় না। কন্টিনিউ অক্সিজেন থেকে নিয়ে যে ট্যানারি বা টাকাটা যায় এখানে হাত দেওয়ার দরকার নেই, শুধু ক্যামেরা হাত দিয়ে রাখলে হবে। ওকে আছে, বুঝছো? অন্যরা সবাই দেখতে পারে এবং বই নিয়ে আসতে পারে, তাতে আপনিও হয়তো অনেকগুলো ভালো বই পাবেন আরো, এবং তারা হচ্ছে আপনার বইগুলো গ্রহণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। ওকে, হ্যাঁ, আজকে যে আপনাদের পূজার যে মেইন থিমটা, এই ব্যাপার আপনার। আমি প্রথমেই প্লাস টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে শিব বতরাত্রি উদযাপন, আজকে শিব স্নান হবে এখানে, কালকে মহাপ্রসাদ বিতরণ হবে দুপুর থেকে, ওইটাই। জি, এটা আজকে মানে কয়টার থেকে শুরু? তিনটা থেকে শুরু, আজকে সারা রাত চলবে, কালকে সমাপ্ত হবে। এই সুন্দর সুষ্ঠুভাবে আপনারা পূজার উদযাপন করতে পারবেন, উদযাপন করতে চান। এটা আপনার কত বছর ধরে? হ্যাঁ, ঠিক আছে। রাতের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।